এটা নাকি সম্ভাবনাই দেখেন না, আমি জানি না। না, গ্রহণযোগ্যতার বিষয়টা কিন্তু আবার খুব ইন্টারেস্টিং। আপনি দেখেন গতকাল র্যাবের একটি রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে, যেখানে র্যাব নিজেরাই ওই প্রতিবেদনে বলেছে যে 20 জন অভিযুক্ত। সেটা আসলে কতখানি গ্রহণযোগ্য হবে এটি কিন্তু একটি প্রশ্ন। এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আপনি জানেন যে গতকাল র্যাব তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায়, এবং তারা তাদের বাহিনীর 20 জনকে ঘটনার সঙ্গে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে আর কি। এর ফলে কি র্যাব আসলে এর দায় থেকে ভারমুক্ত হতে পারবে? না, কিন্তু তারপর আমি সুলতানা স্বাগত জানাবো এই কারণে যে কোনো একটি বাহিনী তার নিজের বাহিনীর বিরুদ্ধে নিজে একটি তদন্ত করা, বাংলাদেশে এই ধরনের ঘটনা আমরা সব কখনো কম দেখি বরং যে নিজেদের বাহিনীকে সাফাই গাওয়ার নানা রকম কাহিনী, মানে নিজেরা জড়িত না, কিন্তু এটি এত নৃশংসতম একটি ঘটনার বিবরণ শুনলে গা শিউরে উঠতে হয়। একটা লোকজনকে গাড়িতে তুলে নিয়ে তাদেরকে সেন্সলেস করার ইঞ্জেকশন দিয়ে মুখ বন্ধ করে, এটি কি ধরনের ঘটনা, মানে তারপরে তাদের কেটে, মানে গলা কেটে, পেট কেটে ফেলা, পাথর বেঁধে দেওয়া যাতে লাশ উঠতে না পারে, এই সমস্ত বিভৎসতা চিন্তাও করা যায় না। কিন্তু র্যাবের মধ্যে যে এই এলিমেন্টসগুলো ছিল, এটা আমার ভাবতে খুব মানে সত্যি মানে খারাপ লাগছে যে আমরা এরকম একটা এলিট ফোর্স বানিয়েছি যে বাহিনীর মধ্যে এই ধরনের নৃশংস ঘটনা করার মতো লোকজনও ছিল। তারপরও র্যাব এই ধরনের একটা রিপোর্ট দিয়েছে। কিন্তু আমি অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনলাম একটু আগে যে এই র্যাবের এই প্রতিবেদন নাকি কোনো কাজেই লাগবে না। এটা অবশ্য আইনগত ব্যাখ্যা হচ্ছে ডিবিকে যেহেতু মূল তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা ডিবির চার্জশিটটি মূলত কাজে লাগবে। না আসলে ব্যাপারটা এরকম যে আমার মনে হয় এটা সাপোর্টিভ হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে যে মূলত মামলাটা দাঁড়াবে অফিসিয়াল তদন্ত সংস্থার রিপোর্টের ভিত্তিতে। এইগুলি হবে তখন সাক্ষ্যে, এটা মানে কন্ট্রিবিউট করবে। এটার কোনো মূল্য নাই তা না, এটার মূল্য থাকবে, কিন্তু মামলাটা দাঁড়াবে মূলত তদন্ত যারা করে। এমনকি আপনি জানেন একটা প্রশাসনিক কমিটিও হয়েছিল, ওই রিপোর্টও এখানে সহায়ক হবে, কিন্তু সেটার ভিত্তিতে মামলাটা পরিচালিত হবে না। এটা টেকনিক্যাল, মানে এটা মূল্যহীন, এটা বলা যাবে না। আরেকটা হচ্ছে তো র্যাব যে তার নিজেদের দায়িত্বশীলতার একটা প্রমাণ রাখলো, তারাও যে একটা অবশ্যই এগুলি কিন্তু এক্সাম্পল। দেখেন আমি ভারতের আরেকটা উদাহরণ দিই, মানে শ্যামল দত্তের মতো আমিও একটু ভারতের কিন অবজারভার। জম্মু এন্ড কাশ্মীরে মিলিটারিরা ওই যেটা ফেক এনকাউন্টারের একটা স্বীকারোক্তি দিয়েছে আর্মিরা, যে এটা এনকাউন্টারটা ফেক ছিল, যাদেরকে মারা হয়েছিল তারা নিরপরাধ ছিল, এবং এটার জন্য 5 জন না 4 জন আর্মি অফিসারের বিরুদ্ধে মানে জেল হয়েছে, তাদের যাবজ্জীবন বা দীর্ঘমেয়াদী জেল। তো এইরকম স্বীকারোক্তি ভারতেও মোদি কাশ্মীরে গিয়ে তার জনসভায় এই ক্রেডিটও নিয়েছেন যে আমার সময়ে সেনাবাহিনী এইরকম একটা স্বীকারোক্তি দিয়েছে, যেটা আর কখনো এর আগে হয়নি। তা আমার কথা হচ্ছে যে বিভিন্ন বাহিনী, ভারতের সেনাবাহিনী যদি একটা মিস্টেক করতে পারে এবং সেটা যদি স্বীকার করে এবং তার লোকজনকে পানিশ করে, বাংলাদেশের র্যাব যদি করে, এগুলি হচ্ছে দ্যাট উই আর মেকিং প্রোগ্রেস। এগুলি হচ্ছে আপনি জানেন যে গতকাল সিআইএ এর ব্যাপারটা যেটা আপনি বলছেন, আমি এটাতে আসছি। সিআইএ এর নৃশংসতা নিয়ে তাদের রিপোর্ট দিয়েছে, সিনেটের রিপোর্ট দিয়েছে। খুবই, আমি ছবিগুলো দেখছিলাম, কয়েকটা ছবিও অনলাইনে বেরিয়েছে কিভাবে নির্যাতন করতো, ভয়াবহ। এবং যেই দেশে মানবাধিকারের চ্যাম্পিয়ন বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তাদের গোয়েন্দা বাহিনী যদি মানুষকে এরকম নির্যাতন করে থাকে 9/11-এর পরপর, এটি খুবই মানে লজ্জার বিষয়। এবং আমার ধারণা যে আমাদের এখন যে মানবাধিকারের সার্বজনীন সংজ্ঞা নিয়ে যে সমস্ত কথাবার্তা বলি, এখন এগুলো নিয়ে মনে হয় নতুন করে চিন্তার সময় আসছে। আমি র্যাবের ব্যাপারটা আবার একটু বলি যে র্যাবের ভিতরে যাতে এই এলিমেন্টস কখনো আর না থাকে, তাদের ইন্টারনাল একটা পরিশুদ্ধের ব্যবস্থা করাটা খুবই জরুরি। তারা তো বুঝে গেছে যে তাদের মধ্যে এটা ছিল, যারা এই ধরনের নৃশংস কর্মকাণ্ড করতে পারে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যেটা আপনি বলেন সিআইএ এর ব্যাপারটা, তারা সারা দুনিয়াকে উপদেশ দিয়ে বেড়াবে, মানবাধিকার নসিহত করে বেড়াবে, আর নিজেদের মধ্যে এই ধরনের নৃশংস ঘটনার নজির থাকবে। এটি তো মানে ডাবল স্ট্যান্ডার্ড। র্যাবের যেটা খেয়াল করতে হবে, র্যাব সরকারের লক্ষ্য অর্জনের জন্য কিছু কাজ করে, সেটার ছায়ায়
কেউ কেউ প্রাইভেট প্র্যাকটিস করে, ওই সরকারি ডাক্তার হাসপাতালে বসে প্রাইভেট প্র্যাকটিসের রিপোর্ট করতাম আমরা বিভিন্ন সময়। এটা তো কোনো গভর্নমেন্টের কোনো গভর্নমেন্টের এজেন্ডা ছিল না, এটা তো প্রাইভেট প্র্যাকটিস, তারা এটা দিয়ে টাকা পাবে, পয়সা পাবে। তো এই প্রাইভেট প্র্যাকটিসটা সমূলে বন্ধ করতে হবে, উৎখাত করতে হবে। মানে আমার মনে হয় র‍্যাবের ভিতরে নিজস্ব একটা কাউন্টার ইন্টেলিজেন্স দরকার আছে, যে তাদের ভিতরে কাউন্টার ইন্টেলিজেন্স তো আছে। না, কাউন্টার ইন্টেলিজেন্স থাকলে তো এটা হওয়ার কথা না। যদি কাউন্টার ইন্টেলিজেন্স সত্যি ইফেক্টিভ ছিল না, কারণ এই যে জিনিসটা হয়েছে টাকার মাধ্যমে লেনদেন, নিজেদের কি তাহলে কাউন্টার ইন্টেলিজেন্স যদি বলেন তো র‍্যাবের ইন্টেলিজেন্স ছিল, ওইখানে আমাদের আর এনএসআই ছিল না, ওখানে আমাদের অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে, এসবি ছিল না। পৃথিবীর অনেক উন্নত দেশে কাউন্টার ইন্টেলিজেন্সেরও একটা কাউন্টার ইন্টেলিজেন্স থাকে, কাউন্টার ইন্টেলিজেন্স থাকে। এগুলো আধুনিক ব্যবস্থা, এগুলো থাকে না। সবাই যদি মিলেমিশে হয় তখন তো আর আসলে কোনো কাউন্টারই আপনার কাজ হবে না। ওই মিলেমিশটা করতে না পারার জন্যই তো কাউন্টার ইন্টেলিজেন্স। নিশ্চয়ই সরকার এই বিষয়ে নজর দেবে এবং তারা এই বাহিনীটিকে আরো কিভাবে পরিশুদ্ধ করা যায় সেই চেষ্টা করবে। আমরা সেই প্রত্যাশা রেখে আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।